আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে, তারপর হলো মাশরাফি হলো মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়িপাল্লার ব্যাচ থাকুক, ধানের ব্যাচ থাকুক, বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন। বাংলাদেশের যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত তো আগে ছোট দল ছিল, এখন হুট করে বড় হয়ে গিয়েছে গ্যাপ মার্কেটে। সো ওনারা বলল যে ওনারা স্বাক্ষর করবে, কিন্তু বাস্তবায়নের দিক কি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে মনে ছিল যে স্বাক্ষরটা করে দেই, দ্রুত যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদে গিয়ে আর এই জুলাই সনদের কি দেখবো সেটা আমরা পরে দেখে নিব, অর্থাৎ বাস্তবায়ন করব না। অর্থাৎ 90তে যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা হাঁটলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোট নিয়ে একটু মাঠে নামতে পারি, তাহলে দাঁড়িপাল্লা যদি 2-3টা ভোট বাড়ে তাহলে সমস্যা কোথায়। তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো। এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল, আহত ফ্যামিলি ছিল, তারা সেখানে গেল, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো। তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য, আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাগ বটোয়ারার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না। একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন, আহত যারা রয়েছিলেন, তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। পরে যখন গায়ের কোটটা খুলে দেওয়া শুরু করছিল, মিডিয়ার মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি, আমার এই বক্তব্য ভুল ছিল, একটু চাপে পড়ল। তারপরে দীর্ঘ আবার দেন দরবার চলতেছে। জামায়াত কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো 5 দফা দাবিতে প্রোগ্রাম শুরু করলো। বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বলল তোমরা মাঠে শোডাউন দাও। এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে। এবং জামায়াতের যখন মাঠে নামলো, সেখানে বিএনপি বলল যে 71-এর পরাযুক্তি শক্তি আবার মাঠে চলে আসছে। তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনে ছিলেন, একই সাথে মিটিং করলেন, একই সাথে সবকিছু করলেন। এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো, ভোটের প্রশ্ন আসলো, তখন এক দল যেটা আওয়ামী লীগের সময় ছিল বিষেধগার করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন। আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঠিক আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা জানেন যে ইতিমধ্যেই সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে, শেষ হয়েও গিয়েছে মনে হয়। কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি, তর্কযুদ্ধ দেখলাম, কোনো সমাধান আমরা দেখলাম না। তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষ হয়ে কোনো স্টেটমেন্ট দেয়, ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে খুব ভালো করে জানি।
তবে যেই ভোটগুলা বাড়াইছেন কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে, কেউ হলো শহীদ ফ্যামিলির নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ করে, এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে আগামীতে ভোট পাবে কারা? ভোট পাবে তারাই। আদেশ হবে, কিন্তু এটার কিন্তু আগামী 5 বছরে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামীর ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে। পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়িপাল্লার ব্যাচ থাকুক, ধানের ব্যাচ থাকুক, বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন। কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না। দাড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না। আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না। কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী, আমি রাজা, আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি। তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি আরেকটা ফেসিস্টকে নিয়ে আসব? এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল, তারেক রহমান পালাবেন কই? পালানোর তো জায়গা নাই। কারণ আওয়ামী লীগের একটি বন্ধু রাষ্ট্র ছিল, বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই। আসলেই তো সত্য, তাদের বন্ধু রাষ্ট্র নাই। এজন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন, অথবা গানের মধ্যে যেটা আমরা শুনতে পাই, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে। কারণ বাংলাদেশ, পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল গড়েছেন। এই রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে। এইটির দশকে যারা এসেছিল, এমপি হয়েছিল, তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল, বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল। সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল। একটা সময় ছিল বিএনপি প্রার্থী খুঁজে পেতে অনেক কষ্ট হইতো, কিন্তু যখন আপসহীন নেত্রী আমাদের একজন পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেছিলেন, আমরা আগে দেখতাম সাকিব আল হাসান নামতো মাঠে, তারপর হলো মাশরাফি হলো মাঠে নামতো হলো নৌকার ভোট চেয়ে। এখন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাজনীতিতে এসেছে, তারা হলো ধানের শীষে হলো ভোট চায়। তো ধানের শীষে যে আপনি ভোটটা চাচ্ছেন, আপনি আগে একটু বলতে হবে যে সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে বক্তব্য দিয়ে আপনি ধানের শীষে ভোট চাইতে হবে। আমরা আপনাকে সম্মান করি, কারণ শহীদ ফ্যামিলিদের আমরা সম্মান করি। কিন্তু যেই ধরনের হাহা রিয়াকশন আসতেছে আপনাদের একটু ভাবা উচিত।